কাল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল নিয়মিত সম্মেলনই প্রমাণ করে দলের গণতন্ত্র, বললেন ওবায়দুল কাদের। সিটি নির্বাচনের জমজমাট প্রচারে রংপুর এখন ভোটের নগরী, পাল্টাপাল্টি অভিযোগে বাড়তি উত্তাপ। এবং 3 দিনের ছুটিতে পর্যটনের স্পটগুলোতে উপচে পড়া ভিড়, প্রকৃতির সান্নিধ্যে ভ্রমণ পিয়াসী মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কাল বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিয়মতান্ত্রিক সম্মেলনের মাধ্যমে গণমানুষের দল হিসেবে আওয়ামী লীগ প্রমাণ করেছে। আওয়ামী লীগের নেতৃত্বেই আগামী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। 24 ডিসেম্বর দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন। নির্বাচনী প্রতীক নৌকার আদলে বিশাল মঞ্চ তৈরি শেষ। প্রথমবারের মতো থাকছে থিম সং। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কাউন্সিলের প্রস্তুতি জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় নেতারা। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, নিয়মিত সম্মেলন তারই প্রমাণ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ শুধু দীর্ঘ সংগ্রাম করেছে তাই নয়, সংগঠনের অভ্যন্তর গণতন্ত্র চর্চা যে সমৃদ্ধ ঐতিহ্য আওয়ামী লীগের রয়েছে, তাই দেশে অন্য কোনো রাজনৈতিক দলে আছে কিনা সন্দেহ। বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়াই আগামীর লক্ষ্য বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 73 বছরের লড়াই সংগ্রামের অভিযান আওয়ামী লীগ বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম অব্যাহত রেখেছে। তাই আওয়ামী লীগের কাউন্সিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস বাংলাদেশে জনগণ। আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে। নতুন নেতৃত্বই দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, ই কমার্স, ই এডুকেশন, এসব নিয়ে স্মার্ট বাংলাদেশ। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সম্মেলনে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার সম্মেলনস্থল পরিদর্শন করে বলেন, নাশকতার কোনো আশঙ্কা নেই, তবে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর উপর স্বাধীনতা বিরোধীদের হামলার ঘটনা বিবেচনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন সাইদুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগের দিন সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল পরিদর্শন করেন র্যাব ডিজি। নিরাপত্তায় থাকছে বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ সব ধরনের ব্যবস্থা। সেই সাথে সিসি ক্যামেরায়ও নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। পরে র্যাব মহাপরিচালক জানান, নাশকতার আশঙ্কা নেই, সবকিছু বিবেচনা করেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সাদা পোশাকে আমার যে এফএস টিম তারা থাকবে, কমান্ডো টিমও রেডি থাকবে। প্রয়োজনে অর্থাৎ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এবং এই সম্মেলনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাব ফোর্সেস সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বসে আছে। পরে সম্মেলন স্থল পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। সার্বিক নিরাপত্তা খোঁজ খবর নেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রীর উপর বিভিন্ন সময়ে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। ৭১ পরাজিত শক্তিরা বারবার ওনার জীবনাশনের চেষ্টা করেছে। অনেক ঘটনা আছে, সেইগুলোকে সামনে রেখেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি করা সহ এবং অন্যান্য যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।
কাউন্সিলর ও ডেলিগেট কার্ড ছাড়া কাউকেই সম্মেলন স্থলে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সম্মেলন থাকায় 24 ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে না বিএনপি। দলের মুখপাত্র ইমরান সালে প্রিন্স জানিয়েছেন, ঢাকায় না হলেও দেশের অন্যান্য স্থানে গণমিছিল হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রিন্স জানান, শনিবার ঢাকা ছাড়াও 19টি জেলায় গণমিছিল কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। বিএনপির সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়াপল্টনে অফিসে এসে কাউন্সিলের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন ইমরান সালে প্রিন্স। প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছি। তা আমাদের পক্ষ থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3 জন নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, এই 3 জনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সিটি নির্বাচনের প্রচারে রংপুর এখন ভোটের নগরী। শেষ 3 দিনে ভোটারদের মন জয়ে প্রচারের মাঠে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আর প্রধান 2 মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে বেড়েছে নির্বাচনী উত্তাপ। দুজনেই একে অপরের বিরুদ্ধে ভোট কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। 27 ডিসেম্বর নির্বাচন, প্রচার শেষ হতে বাকি মাত্র 3 দিন। প্রচারের মাঠে ব্যস্ত প্রার্থীরা, সে সাথে আছে পাল্টাপাল্টি অভিযোগ। দিনভর গণসংযোগ চালাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তার অভিযোগ, জাতীয় পার্টির মেয়র প্রার্থী ভোট কারচুপির ষড়যন্ত্র করছেন। উনি বলছেন উনি এত পার্সেন্ট ভোট পেয়ে জিতে আসেন, বিপুল ভোটে জিতে আসেন। উনি এটা কেমন করে গণনা করলেন? এটা আমার কাছে মনে হয়েছে যে একটা কোনো উদ্দেশ্য প্রণোদিত তাদের প্রচারণা, না তারা ভিতরের খবর কোনো ইস্যু তৈরি করে রেখে দিয়েছে কিনা। পাল্টা অভিযোগ জাপা প্রার্থীর। কারচুপি প্রতিরোধে প্রস্তুতি নেয়ার কথা জানালেন মোস্তাফিজার রহমান। ভোট রিগিং করার চেষ্টা করলে এখান থেকে পার পাবে না। প্রত্যেকটা সেন্টারে আমাদেরকে ইভিএম কে পরীক্ষা করে আমাদের কর্মীরা নেবে। একটা সেন্টারেও পুলিং এজেন্টকে পরীক্ষা না দিয়ে কোনো ইভিএম বসাতে পারবে না। তবে প্রার্থীরা যে যাই বলুক, অবাধ নির্বাচনের স্বার্থে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বিভিন্ন স্থান থেকে নতুন ইভিএম মেশিন সংগ্রহ করা হয়েছে। এই মেশিনগুলো এখন কাস্টমাইজেশন চলছে 2টি ভেন্যুতে। আমরা প্রার্থী এবং সাংবাদিক সহ সকলকে চিঠিতে জানিয়ে দিয়েছি যে যখন যেখানে যেভাবে যে দেখতে চায় এই ইভিএমগুলো পরীক্ষা করে দেখতে পারে। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। যে আমাদের ভালো মন্দর পাশে দেখবে, যে যোগ্য আছে তাদেরকেই আমরা ভোট দিব। ভালো দেখি প্রার্থী যাকে পাবো তাকে আমরা ভোটটা দেব। রংপুর সিটি নির্বাচনে মোট ভোটার 4,26,469 জন। এর মধ্যে পুরুষ 2,12,302 জন এবং নারী ভোটারের সংখ্যা 2,14,167 জন। নির্বাচনে মেয়র পদে 9 জন এবং 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর সহ 257 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। শুক্র ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি, এর সাথে যোগ হয়েছে বড়দিনের ছুটি। সব মিলিয়ে 3 দিনের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে। প্রকৃতির রূপ উপভোগে অনেকেই ছুটে আসছেন মৌলভীবাজারে। প্রায় পরিপূর্ণ হোটেল মোটেলগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে মাসুমালিসের রিপোর্ট। সাপ্তাহিক ছুটি ও বড়দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়। কেউ বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, কেউ সমুদ্র স্নানে ব্যস্ত। যে যার মতো করে আনন্দে মেতেছেন। পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, পাথুরে সৈকত ইনানি, হিমছড়ি, রামু বৌদ্ধ মন্দির, মহেশখালী আদিনাথ মন্দিরেও। 3 দিন বন্ধে দেখা যাচ্ছে যে মানুষ এই যে একটা লং টাইম একটা অফ পাচ্ছে, সেটার জন্য তো অবশ্যই এনজয় করার জন্য কক্সবাজারের চেয়ে বেটার তো কিছু হতে পারে না। গতকালকে আমরা প্রায় রাত 2টা পর্যন্ত বিচেই ছিলাম। আমরা কোনো ধরনের কোনো অসঙ্গতি হোক, ওই ধরনের কোনো কিছু আমরা পাইনি। কিছুটা এক্সপেন্সিভ কিছু ক্ষেত্রে আর কি খাবারের, আর অবশ্য সব কিছুই ভালো। সৈকতে বিপুল পর্যটক সমাগমের কারণে চাপ পড়েছে লাইফগার্ড থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের।
তাই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক অবস্থায় রয়েছেন তারা। 3টা বিচে আমরা সার্ভিস দিয়ে থাকি, 3টা বিচের একটা নির্দিষ্ট এলাকা আমরা পতাকা দিয়ে, কিন্তু এর বাইরেও সারা বিচে পর্যটক নামতেছে। আর পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। 3 লক্ষাধিক পর্যটক আমাদের কাছে যেটা আনঅফিসিয়ালি রিপোর্ট এসেছে অবস্থান করছে। এই পর্যটকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসন কক্সবাজার, জেলা পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ তাদের যে নিজস্ব ব্যবস্থা সেটা ঢেলে সাজিয়েছে। কুয়াকাটায় পর্যটকের উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার বিকেল থেকেই সৈকতে আসতে থাকেন তারা। বিভিন্ন পর্যটন স্পটে ঠাঁই নাই। খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশটি খুবই মনোমুগ্ধকর এবং এখানকার থাকার ব্যবস্থাটি খুবই সুন্দর। দিনের ছুটিতে এখানে এসে আমরা খুবই মুগ্ধ, সবকিছু অনেক সুন্দর, খুব ভালো লাগছে। আবাসিক হোটেল মোটেল ও সরকারি বাংলোগুলোয় শতভাগ রুম বুকিং রয়েছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পর্যটকদের নিরাপত্তার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পর্যটন স্পটে পোশাকধারী পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি রেখেছে। ক্রিসমাস উপলক্ষে অলরেডি আমাদের হোটেল মোটেল জোনগুলো 100% বুকিং আছে। আর এই অকেশন অনুযায়ী কুয়াকাটার অন্য কোনো হোটেলগুলো তাদের রেট বাড়ায়নি, আমরাও বাড়াইনি। পর্যটকদের অনেকে শীত উপেক্ষা করে সমুদ্রে স্নানে মেতেছেন, অনেকে নানা জায়গায় ঘুরে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটক আসতে শুরু করেছে। হোটেল মোটেল 80% ভরে গেছে। অনেকেই ঘুরে বেড়াচ্ছেন বর্ষিজোড়া ইকো পার্ক, লাউয়াছড়া বন, চা বাগান সহ বিভিন্ন স্পটে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের কোনো সংকট হবে না। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যোগান বাড়বে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বিশেষজ্ঞরা বলছেন সঞ্চালন লাইন উন্নয়নের কাজ দ্রুত শেষ না হলে উৎপাদন বাড়লেও লোডশেডিংয়ের আশঙ্কা থেকেই যাবে। তহিদুর রহমানের রিপোর্ট। গ্রীষ্মকালে দেশে বিদ্যুতের চাহিদা বাড়ে, তাই আগামী গ্রীষ্মকে সামনে রেখে নানামুখী পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ বিভাগ। জোর দেয়া হচ্ছে উৎপাদন ও যোগান বাড়ানোর দিকে, পাশাপাশি সঞ্চালন লাইনের দুর্বলতার কারণে যাতে সারা দেশে বিদ্যুতের সুষম বন্টন বাধাগ্রস্ত না হয় সেদিকেও বাড়তি মনোযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি অনওয়ার্ড আবার ওই সমস্যাটা দেখা দিবে, তখন থেকে আবার একটু গরম পড়া শুরু হবে। তখন কি প্রস্তুতি? ইরিগেশনটা আসবে জানুয়ারি অনওয়ার্ড, বিশেষ করে মার্চ মাসটা হয় পিক ইরিগেশন সিজন। আবার মার্চ মাসে কিন্তু সামারটাও পিকে শুরু হয়। ডিসেম্বর 2023 পর্যন্ত আমাদের প্ল্যান হলো আমরা এই যে এখন যে ধারাটা সেই ধারা পর্যন্ত যাব। বিদ্যুৎ বিভাগের আশা গ্রীষ্মকালে লোডশেডিং হবে না, কারণ পায়রা, রামপাল, এসএস পাওয়ারের মতো বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্রীষ্মকালীন বাড়তি চাহিদা পূরণ করবে। সহায়ক হবে ভারতের আদানির বিদ্যুৎও। এদিক দিয়ে আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আসবে। আবার ওদিকে এস আলমেরটাও জুনে আসার কথা। আদানির পুরোটা যদি আনতে পারি তাহলে সেরকম অবস্থা থাকবে না। সো এই যে এখনকার যে ধারাটা, নো লোডশেডিং ধারাটা, এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এদিকে উৎপাদনের সাথে মিল রেখে সঞ্চালন লাইন উন্নয়নের কাজ দ্রুত শেষ করার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে প্রয়োজনীয় সাবস্টেশন স্থাপনের বাড়তি গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। আগামী গরমের জন্য কি আমাদের প্রস্তুতি, সেটা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাবস্টেশন সেটা তৈরি হচ্ছে না, লাইনের ডিলেড হচ্ছে, তো এগুলো আমাদের কিন্তু দ্রুত প্রায়োরিটি বেসিসে করতে হবে, তাই না? এবং নিউক্লিয়ারের ক্ষেত্রে, নিউক্লিয়ারের যে লাইন যে ঢাকায় যেটা আসার কথা সেটা এখনো মাত্র 3-4%, 5% কাজ হয়েছে, তো সেটা তো কাজ হবে না, তার আগে নিউক্লিয়ার তৈরি হয়ে যাবে। মার্চ মাসে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে 16,000 মেগাওয়াট পর্যন্ত, আর এই মুহূর্তে উৎপাদন সক্ষমতা 25,826 মেগাওয়াট। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তরে জেঁকে বসেছে শীত, রাতে কমছে তাপমাত্রা, ঘন কুয়াশায় ঢাকা দিনের আকাশ। আমন্ত্রণ আবারও দেখছিলেন 21 দেশের সংবাদ। উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, রাত বাড়ার সাথে সাথে কমছে তাপমাত্রা, মিলছে না সূর্যের দেখা, ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের আকাশ। শীতের কষ্টে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 8.4 ডিগ্রি সেলসিয়াস।
প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রংপুর, সেই সাথে বেড়েছে শীতের তীব্রতা। দিনেও নেই সূর্যের দেখা, কুয়াশা ভেদ করতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত বাড়ার সাথে সাথে বেড়েছে রোগবালাই, বেড়েছে মানুষের দুর্ভোগ। ঠান্ডার কথা কয় না বাবা, কিচ্ছু পাই না বাবা, আমরা সকল গরিব মানুষদের খুব কষ্ট। প্রায় সারাদিনই ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঠাকুরগাঁও। তীব্র শীতেও আলু ক্ষেত পরিচর্যায় মাঠে নামতে হচ্ছে কৃষককে। যত কুয়াশা হবে তত আলু গাছ ভালো হবে, তত ফসল ভালো হবে। যেহেতু আমরা দিনমজুর, ওই জন্য আমাদের বাধ্যগত মতন এই কাজগুলো আমাদের করতে হবে। হিমালয়ের শীতল হাওয়ায় পঞ্চগড়ে শীতের প্রকোপ বেশি, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অতিরিক্ত শীতের কারণে ভ্যান গাড়ি চলা যাচ্ছে না। 8টার পর থেকে রোদ উঠলেও ওই গায়ে রোদটা লাগে না। আমাদের বয়স্ক মানুষের জন্য খুব কষ্ট হইতেছে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরের হিলি। কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড় না থাকায় কষ্টে আছেন গরিব মানুষেরা। শীতের কাপড় যদি দেয় তাহলে তো একটু ভালোই হয়। বেদনা তাও সর্দি কাশ এলা শুরু হয়। কুড়িগ্রামেও বেড়েছে শীত। রাতভর ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। গাইবান্ধায় গরম কাপড়ের বিক্রি বাড়ছে। নিম্ন আয়ের মানুষেরা কম দামের গরম কাপড়ের খোঁজে ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। শিক্ষা ব্যবস্থায় সংস্কারের কাজ হবে না, প্রয়োজন রূপান্তর। আর সেই লক্ষ্যেই নতুন শিক্ষাক্রম নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 100 বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি ছাড়াও মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। এতে শিক্ষা হবে আনন্দময়। শিক্ষার্থীরা গড়ে উঠবে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনে দক্ষ এবং সৃজনশীল মানুষ হয়ে। সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসছি। এখন সবাই করে করে শিখবে, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ হবে, সক্রিয় শিক্ষণ হবে। মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। পরীক্ষার ভয় নিয়ে ভীতি শিক্ষার্থীদের মধ্যে, সেটি আমরা চাই না। আমরা চাই আনন্দময় শিক্ষা হবে এবং আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে। 3 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2। টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে বাটাজোর সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নওগাঁ রাজশাহী মহাসড়কের হাঁপানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছে, আহত হয় তাদের 2 সন্তান। মেহেরপুর শহরের নতুনপাড়া মোড়ে ট্রলির ধাক্কায় মুজালুর মণ্ডল নামে একজন মারা গেছেন। বেলা 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 200 কোটি টাকার শুটকি তৈরির লক্ষ্যে দিন রাত পরিশ্রম করছেন ব্রাহ্মণবাড়িয়ার সহস্রাধিক নারী পুরুষ। তবে উৎপাদন ব্যয় বাড়লেও দাম না বাড়ায় ক্ষতির শঙ্কায় তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। নদীমাতৃক জেলা ব্রাহ্মণবাড়িয়ার সদর, নাসিরনগর ও আশুগঞ্জ উপজেলার লালপুরে ছোট বড় মিলিয়ে 100 মাজায় চলছে শুটকি উৎপাদন। তিতাস ও মেঘনা নদী সহ হাওড়াঞ্চল থেকে কিনে আনা পুঁটি, শৈল, গজার, বাইন, বজুরি, ট্যাংরা ও বোয়াল মাছ প্রক্রিয়াকরণে তৈরি হচ্ছে সেগুলো। মেঘনার পূর্ব পাড়ে লালপুরের বিশাল শুটকি পল্লীর 60টি মাচায়ে দিনে উৎপাদিত হচ্ছে 5 টন। তবে উৎপাদনকারীদের দাবি, লবণ সহ শুটকি প্রক্রিয়াকরণের সব উপকরণের দাম বেড়ে গেছে, মাছও কিনতে হচ্ছে বেশি দামে। আমরা কেমিক্যাল দেই না, মাছটা যাতে কোনো কিছু পোকে টোকে না ধরে, এই কারণে লবণ দেওয়া হয়। ব্যবসা জোড়াইছি, লাভ হইলে করতে হবে, লোকসান দিয়ে করতে হবে। এখন যে পরিস্থিতি, এখন টিকা থাকাই কষ্টের। দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, যেদিকে যায় এদিকেই দাম বেশি, কিন্তু এগুলার দাম তত বেশি না। আমাদের কাছ থেকে অনেক পাইকার রাইসা ইন্ডিয়াতে মাল নিত, ইন্ডিয়াতে পাঠাইতো। এখন আগের থেকে ইন্ডিয়াতে অর্ধেক শুটকি খায় বাংলাদেশের, কারণ এরা এই দেশে শুটকিটা এখন ইন্ডিয়াতে কিছু কম চলে। নিরাপদ শুটকি তৈরির পাশাপাশি ব্যবসায়ীদের লাভবান করতে উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ। তারা যাতে নিরাপদ শুটকিটা তৈরি করে এ বিষয়ে আমরা সচেতন করেছি এবং নিরাপদ শুটকি উৎপাদন যাতে বাড়ানো যায়, আমরা আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। এফইওর অর্থায়নে ছোট্ট একটা প্রকল্পের মাধ্যমে তাদেরকে আমরা উন্নত মানের ড্রায়ারও দেওয়ার পরিকল্পনা আছে, যাতে তারা এই যে শীতের সময় যখন
রৌদ্র কম থাকবে, তখন যাতে তারা সেই ড্রায়ারের মাধ্যমে শুটকিটা উৎপাদন করতে পারে। দেশের পাশাপাশি বিদেশেও কদর থাকায় এখানকার শুটকি সমৃদ্ধ করছে অর্থনীতিকেও। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবারে চট্টগ্রাম সংবাদ। পঁচিশ বছরেও শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হয় ক্ষোভ জানালেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা। রাঙামাটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য চুক্তি কোনো সাধারণ দলিল নয়, এই চুক্তি জুম্ম জনগণের অস্তিত্ব রক্ষা কবচ। কিন্তু চুক্তির সবগুলো শর্ত বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের বাসিন্দারা তাদের পূর্ণ অধিকার ফিরে পায়নি। এর জন্য প্রয়োজনে ফের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান সন্তু লারমা। এই চুক্তির মধ্যে পার্বত্য অঞ্চলে আদিবাসী বিশেষত জুম্ম জনগণের অস্তিত্ব সংরক্ষণে এটা একটা রক্ষা কবচ। অথচ আজকে এই চুক্তি আমি মনে করি এই বিগত 25 বছর ধরে অবহেলিত অবস্থায়, উপেক্ষিত অবস্থায়, অনাদরে এই চুক্তি কাগজের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। চট্টগ্রামের পটিয়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি 4টা শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা হয়েছে। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী 94তম খোসরোজ উপলক্ষে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল হক তামিম। প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী সদস্য নাসির উদ্দিন। বক্তব্য রাখেন জাফরুল ইসলাম, সাইফুল ইসলাম সোহেল, মাওলানা সেলিম উদ্দিন সহ অন্যান্যরা। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, নিয়মিত সম্মেলনী প্রমাণ করে দলের গণতন্ত্র, বললেন ওবায়দুল কাদের। সিটি নির্বাচনে জমজমাট প্রচারে রংপুর এখন ভোটের নগরী, পাল্টাপাল্টি অভিযোগে বাড়তি উত্তাপ। এবং 3 দিনের ছুটিতে পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়, প্রকৃতির সান্নিধ্যে ভ্রমণ পিয়াসী মানুষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।